আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য গ্রামার ক্লাস 2 নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 20 রাইট ফর্ম অফ ভার্ব সাজেশন এন্ড অ্যান্সার এবং যতগুলো তোমাদের বোর্ড প্রশ্ন এসেছিল সেগুলোরও সমাধান করে দিব। পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন, 5 মার্ক তুলে নাও। তোমাদের যাদের পরীক্ষা আগামী 12 জানুয়ারি 2025 সালে অনুষ্ঠিত হবে তারা অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না। তুমি রাইট ফর্ম অফ ভার্বে 5 মার্কের মধ্যে 5 মার্কই তুলতে পারবা। 100% আমি তার গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দাও। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে 7 কলেজ 0 to Hero 70 পেজের শর্টকাট সাজেশন উত্তর সহকারে। তো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের প্রশ্ন প্যাটার্নের যে প্রশ্নগুলো কমন আসে সেগুলো কিন্তু ভিন্ন ধরনের। তোমাদের প্রশ্ন কাঠামোর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কাঠামোর তেমন কোনো মিল নাই। তাই তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস 7 কলেজের জন্য আলাদা সাজেশন তৈরি করেছে, যার পিডিএফ এর বর্তমান মূল্য রেখেছি মাত্র 200 টাকা। যারা যারা 7 কলেজ 0 to Hero শর্টকাট সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। প্রথমে আমি তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব। এরপরে তোমাদের জন্য টপ 20 যে রাইট ফর্ম অফ ভার্ব আছে সেগুলো সমাধান করে দিব। তো দেখো, 1 নম্বরে অনার্স 7 কলেজ বোর্ড কোশ্চেন এক্সামিনেশন 2022। এ নম্বরটি দেখো, দ্য কমিউনিটি ব্র্যাকেটে বি ডিভাইডেড অন দেয়ার ভিউজ। তো দেখো, দ্য কমিটি এটি কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি কি থাকে, বি থাকে, আর সেটি যদি পাস্ট হয় তখন তোমাদেরকে বসাতে হবে ওয়াজ। দ্য কমিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ওয়াজ বসাতে হবে। এর বাংলা অর্থ হলো কমিটি তাদের মতামত নিয়ে বিভক্ত ছিল। তো দেখো, কমিটি কিন্তু তাদের যে মতামত সেটা নিয়ে ইতিমধ্যে বিভক্ত ছিল, অর্থাৎ ইতিমধ্যে ছিল। যেহেতু অতীত হলে ব্র্যাকেটে বি থাকলে আনসার লিখতে হয় ওয়াজ, আর প্রেজেন্ট হলে বি থাকলে আনসার লিখতে হয় ইজ। পরেরটি দেখো, ইট ইজ হাই টাইম উই ব্র্যাকেটে স্টাডি এ লট। তো দেখো, ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে, ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো, স্টাডি এর পাস্ট ফর্ম কি? স্টাডি এর পাস্ট ফর্ম হলো স্টাডিড। তো এখানে অ্যান্সার হবে স্টাডিড। পরেরটি দেখো, আই গট দ্য ওয়ার্ক ডু। তো দেখো, এখানে কি আছে? গড হলো কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্বের পরে যদি ব্যক্তি না থাকে, দেখো দা ওয়ার্ক কিন্তু ব্যক্তি নয়, তো ব্যক্তি না থাকলে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। ডু এর পাস্ট ফর্ম কি? ডু এর পাস্ট ফর্ম হলো ডান। তো এখানে অ্যান্সার হবে ডান। পরেরটি দেখো, ডি নম্বর, হোয়াই মিস্টার রানা লুক সো অ্যাংরি। তো দেখো, এখানে কি আছে? ডাব্লিউএস কোশ্চেন। যেহেতু ডাব্লিউএস কোশ্চেন আছে সুতরাং তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন, তো ডাব্লিউএস কোশ্চেন কি? হোয়াই, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই এবং দেখো এই বাক্যটি প্রেজেন্ট টেন্স, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু অথবা ডাস। সাবজেক্ট দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রানা, সুতরাং বসাতে হবে ডাস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় ডাস। এরপরে দেখো, এরপরে তোমাদেরকে কি বসাতে হবে? ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে কি দেওয়া আছে? মিস্টার রানা। তো মিস্টার রানা বসালাম, ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব দেওয়া আছে লুক, এরপরে বাকি অংশ সো অ্যাংরি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডাস মিস্টার রানা লুক সো অ্যাংরি। এবার চলে যাব ই নম্বরটি দেখো, দে স দ্য ড্রাঙ্কেন পোর্টার ব্র্যাকেটে লাই অন দ্য ফ্লোর। তো দেখো,
কোনো বাক্যের মধ্যে যদি দুটি ভার্ব থাকে, দুটি ভার্ব থাকলে আর সেই বাক্য দ্বারা যদি কোনো উদ্দেশ্য না বোঝায়, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তো লাই এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে লাইং। এখানে অ্যান্সার হবে লাইং। এবার চলে যাব এফ নম্বরে। এফ নম্বরটি দেখো, লাস্ট নাইট দ্য স্টুডেন্টস টেল টু বকেট দ্য হল। তো দেখো এর বাংলা অর্থ হলো গত রাতে শিক্ষার্থীদেরকে হল খালি করতে বলা হয়েছে। তো দেখো এখানে শিক্ষার্থীরা কিন্তু নিজে নিজে হল খালি করেনি, তাদেরকে খালি করতে বলা হয়েছে। যেহেতু সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি, সুতরাং প্যাসিভ ভয়েসে করতে হবে। আর ইতিমধ্যে যেহেতু বলা হয়েছে, সুতরাং বুঝতে পারতেছো এটি পাস্ট, সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো এখানে সাবজেক্ট হল স্টুডেন্টস, স্টুডেন্টস কিন্তু প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন তোমাদেরকে বসাতে হয় ওয়্যার, তো ওয়্যার বসালাম। এরপরে টেলের পিপি করতে হবে। টেলের পিপি কি? টেলের পিপি হলো টোল্ড। তো এখানে অ্যান্সার হবে ওয়্যার টোল্ড। জি নম্বরটি দেখো, ইফ ইউ হ্যাভ ইউর মেডিসিন ইউ উড হ্যাভ লেফট বেটার। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি উড হ্যাভ প্লাস ভার্বের পিপি থাকে, উড হ্যাভ প্লাস ভার্বের পিপি থাকলে তোমাদেরকে বসাতে হবে কি? হ্যাড প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে বসাবো হ্যাড, এটি কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের রুল। তো সূত্র থেকে বসালাম হ্যাড, এরপরে ভার্বের পিপি। তো দেখো হ্যাভ ভার্বের পিপি কি? হ্যাভ ভার্বের পিপি কিন্তু হ্যাড। তো এখানে অ্যান্সার হবে হ্যাড। এবার চলে যাব 2 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন এক্সামিনেশন 2021। এ নম্বরটি দেখো, দ্য ক্রিমিনাল ব্র্যাকেটে সেন্টেন্স টু ডেথ। তো দেখো এর বাংলা অর্থ করো, অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো দেখো এই অপরাধী কিন্তু নিজে নিজেকে মৃত্যুদণ্ড দেয়নি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যেহেতু সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি, সুতরাং তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর যেহেতু ইতিমধ্যে তাকে কি হয়েছে? মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সুতরাং বুঝতে পারতেছে এটি পাস্ট। আর পাস্ট হলে সাহায্যকারী ভাবে হিসেবে বসাতে হয় ওয়াজ অথবা ওয়্যার, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। তো দেখো দা ক্রিমিনাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হয় ওয়াজ, এরপরে ভার্বের পিপি করতে হবে। তো এই ভার্বটির পিপি করে দিলাম, তো এই ভার্বের পিপি কেও করে দিলাম। তো এখানে অ্যান্সার হবে ওয়াজ সেন্টেন্সড। বি নম্বরটি দেখো, দে স্টার্ট দেয়ার জার্নি আফটার দ্য ফগ ডিসপাস। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে? কোনো বাক্যের মধ্যে যদি আফটার থাকে, আফটার অ্যাজ দো অ্যাসিভ, আফটার অ্যাজ দো অ্যাসিভ থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম হ্যাড, এরপরে যে ভার্বটি থাকবে তার পিপি করতে হবে। তো ভার্বের পিপিও করে দিলাম, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাই হলো ভার্বের পিপি ফর্ম। তো এখানে অ্যান্সার হবে হ্যাড ডিসপাসড, কারণ আফটার আছে। আফটার থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। পরেরটি দেখো, ক্যান ইউ সে হোয়ার হি লিভ। তো দেখো মাঝখানে যদি WS কোশ্চেন থাকে, কোন সেন্টেন্সের মাঝখানে WS কোশ্চেন থাকলে প্রথমে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট কি? হি, এরপরে ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে ভার্ব হিসাবে কি আছে? এখানে ভার্ব হিসাবে দেওয়া আছে লিভ, আর দেখো সাবজেক্ট হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। তো এখানে এস যুক্ত করে দিলাম, হয়ে যাবে লিভস। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, হিজ ড্রিম নেভার কাম ট্রু। এর বাংলা অর্থ হলো তার স্বপ্ন কখনোই সত্য হয় না। হিজ ড্রিম নেভার কাম ট্রু, তার স্বপ্ন কখনোই সত্যি হয় না। তো দেখো এনার স্বপ্ন কিন্তু কখনোই সত্যি হয় না, সুতরাং বুঝতে পারতেছে এটি পাস্ট। যেহেতু আর ওনার স্বপ্নই সত্য হয় না, সুতরাং যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্মও, যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো কামের পাস্ট ফর্ম কি? কেম, এই কারণে এখানে অ্যান্সার হবে কেম। ই নম্বরটি দেখো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই অ্যাটেন্ড দ্য পার্টি। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি সিন্স থাকে, তো কোনো বাক্যের মধ্যে যদি শুধু সিন্স দেওয়া থাকে,
তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো এখানে আছে অ্যাটেন্ড, অ্যাটেন্ড এর পাস্ট ফর্ম কি? অ্যাটেন্ডেন্ট, অ্যাটেন্ডেন্ট। তো এখানে आंसर হবে অ্যাটেন্ডেন্ট। আই ওয়ান্ট দ্য ওয়ার্ক ডু, আই ওয়ান্ট দ্য ওয়ার্ক ডু। তো দেখো এখানে পরের যে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস্ট পার্টিসিপল করতে হবে। ডু এর পাস্ট পার্টিসিপল হলো ডান। আই ওয়ান্ট দ্য ওয়ার্ক ডান, কারণ দেখো দুইটি ভার্ব আছে, দুইটি ভার্ব থাকার কারণে পরের ভার্বের সাথে পিপি করা হয়েছে। জি নম্বরটি দেখো, উই শুড অ্যাভয়েড দ্য হ্যাবিটস ব্র্যাকেটে কজ হার্ম টু আওয়ার হেলথ। তো দেখো কি আছে? উই শুড অ্যাভয়েড দ্য হ্যাবিটস। এখানে তোমাদেরকে অতিরিক্ত ভাবে একটি ড্যাট বসাতে হবে, এখানে একটি ড্যাট বসবে। বাক্যের অর্থের খাতিরে এখানে তোমাদেরকে অতিরিক্ত ভাবে একটি ড্যাট বসাতে হবে। এই নম্বরটি দেখো, হোয়াইল দে প্লে ক্রিকেট দ্য রেইন কেম। তো দেখো হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে বসাতে হবে ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ অথবা ওয়ার এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে ওয়াজ অথবা ওয়ার, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট দেওয়া না থাকে তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলেই হয়ে যাবে। যেহেতু এখানে সাবজেক্ট আছে সুতরাং তোমাদেরকে কি করতে হবে? ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে। তো দেখো এখানে দে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হয় ওয়াজ, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হয় ওয়ার। তো ওয়ার বসালাম, এরপরে প্লের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে প্লেইং। তো এখানে आंसर হবে ওয়ার প্লেইং। পরেরটি দেখো, এ লাই ব্র্যাকেটে নট রিমেইন হিডেন ফর লং। তো দেখো এ লাই একটা মিথ্যা কখনো দীর্ঘদিন ধরে কি থাকে না? গোপন থাকে না। এটি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং তোমাদেরকে কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী সাজাতে হবে। কোন বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সেখানে যদি নট থাকে তাহলে এর আগে অবশ্যই ডু অথবা ডাস বসাতে হয়। এখন প্রশ্ন হলো স্যার এখানে আমরা ডু বসাবো নাকি ডাস বসাবো? কোনটি এখানে আমরা বসাবো? এর ব্যাখ্যাটি হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তোমাদেরকে বসাতে হবে ডাস। তো ডাস বসালাম, এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে। এখানে आंसर হবে ডাস নট রিমাইন বা রিমেইন। এবার চলে যাব সি নম্বরে, রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। তো কোনো বাক্যের মধ্যে লেস্ট থাকলে তোমাদেরকে বসাতে হবে শুড প্লাস ভার্ব। সূত্র থেকে বসালাম শুড, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে। এখানে आंसर হবে শুড মিস। ডি নম্বরটি দেখো, দ্য কালার অফ হিজ আইস ব্র্যাকেটে বি ব্লু। তো দেখো এখানে সাবজেক্ট হলো দা কালার, আর সাবজেক্ট সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ব্র্যাকেটে যদি কি থাকে? বি থাকে, তাহলে বি কে পরিবর্তন করে आंसर লিখতে হবে ইজ। পরেরটি দেখো, শি টোল্ড মি দ্যাট শি কল ইট নিডেড। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে তোমাদেরকে आंसर লিখতে হবে উড প্লাস ভার্ব। সূত্র থেকে বসাবো উড, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে। এখানে आंसर হবে উড কল। পরেরটি দেখো, হোয়াট ইউ ডু নাও। তো কোন বাক্যের মধ্যে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন, এরপরে তোমাদেরকে অবশ্যই সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে নাও আছে, নাও থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে এম ইজ আর। এই তিনটির মধ্যে সাবজেক্ট অনুযায়ী একটি বসাতে হয়। তো এখানে সাবজেক্ট হলো ইউ, এম ইজ আর এর মধ্যে ইউ এর সাথে সবসময় বসাতে হয় আর। তো আমি এখানে আর বসালাম। এরপরে মূল ভার্বের সাথে নাও থাকলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, ডু এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে ডুইং। কিন্তু দেখো ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্বের পরে অবশ্যই সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে ইউ, ইউ বসালাম। ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব, এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে নাও। এখানে आंसर হবে হোয়াট আর ইউ ডুইং নাও। জি নম্বরটি দেখো, দে ব্র্যাকেটে রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি বিফোর থাকে, বিফোর আফটার থাকলে তোমাদেরকে आंसर লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে হ্যাড, রিচ এর পিপি হলো রিচড,
তো এখানে অ্যান্সার হবে হ্যাড রিচড। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 4 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন এক্সামিনেশন 2019। এ নম্বরটি দেখো, ইফ হি হ্যাড হেল্প মি আই হেল্প হিম। তো দেখো ইফ এর পরে যদি হ্যাড থাকে, ইফ এর পরে হ্যাড থাকলে অ্যান্সার লিখতে হয় উড প্লাস ভার্ব। তো এখানে অ্যান্সার হবে উড হেল্প। পরেরটি দেখো বি নম্বরে, আই উইশ আই সিং এ ফক সং। তো উইশ থাকলে অ্যান্সার লিখতে হয় কুড প্লাস ভার্ব, সূত্র থেকে বসাতে হবে কুড, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে কুড সিং। পরেরটি দেখো সি নম্বরে, দ্য বেল রিং আফটার হি রিচ দ্য কলেজ। তো দেখো আফটার থাকলে অ্যান্সার লিখতে হয় হ্যাড প্লাস ভার্বের পিপি, সূত্র থেকে হ্যাড, রিচের পিপি কি রিচড, তো এখানে অ্যান্সার হবে হ্যাড রিচড। পরেরটি দেখো, উড দ্যাট আই এন্টার দ্য রুম। তো দেখো উড দ্যাট থাকলে অ্যান্সার লিখতে হয় কুড প্লাস ভার্ব, সূত্র থেকে বসালাম কুড, এরপরে যে ভার্ব সে ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে কুড এন্টার। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। পরেরটি দেখো, দ্য রিচ ব্র্যাকেটে বি নট অলওয়েজ হ্যাপি। তো দেখো ধনীরা কি হয় না, সবসময় সুখী হয় না। তো দ্য রিচ কি সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট, ধনীরা অনেকগুলো ধনী বুঝিয়েছে, সাবজেক্ট যদি প্লুরাল হয়, ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে আর। তো এখানে অ্যান্সার হবে আর। এফ নম্বরটি দেখো, ইফ আই বি ইউ আই উড নট হ্যাভ ডান দিস। তো দেখো ইফ এর পরে যদি ব্র্যাকেটে বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ওয়ার। তো এখানে অ্যান্সার হবে ওয়ার। জি নম্বরটি দেখো, হি সেড দ্যাট হি মেড হার বিফোর। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে, দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স, আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে যদি বিফোর অথবা অলরেডি থাকে, বিফোর অথবা অলরেডি থাকে কোনো বাক্যের মধ্যে, তাহলে অ্যান্সার লিখতে হয় হ্যাড প্লাস ভার্বের পিপি, সূত্র থেকে বসালাম হ্যাড, মিটের পিপি কি, মিটের পিপি হলো মিট। তো এখানে অ্যান্সার হবে হ্যাড মিট। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে যদি বিফোর অথবা অলরেডি না থাকে তখন অ্যান্সার লিখতে হয় উড প্লাস ভার্ব। তো যেমনটি বলেছিলাম মাত্র 20টি রাইট ফর্ম অফ ভার্ব পড়লে 5-এ 5 মার্ক, 100% গ্যারান্টি। 1 নম্বর টেকনিকটি দেখো, সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে না করে তাহলে তা প্যাসিভ ভয়েসে করতে হবে। এখন তোমাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেই, যদি কোনো সেন্টেন্সের যে সাবজেক্টটি থাকবে সে যদি নিজে কাজ না করে, অর্থাৎ দেখো গোলাপকে ফুলের রানী বলা হয়, তো দেখো গোলাপ কিন্তু নিজে নিজেকে নিজে ফুলের রানী বলা হয়, বলে না, তাকে বলা হয়। তো দেখো এখানে সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি। যদি সাবজেক্ট নিজে নিজে কাজ না করে তখন তা প্যাসিভ ভয়েসে করতে হবে। আর সেটি যদি বর্তমান অর্থাৎ এখনো হয়ে থাকে, ওই কাজটি যদি এখনো হয়ে থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে বসাতে হবে am is are প্লাস মূল ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি ওই কাজটি অতীত হয়ে যায় অর্থাৎ অতীত হয়ে গেছে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে বসাতে হবে ওয়াজ অথবা ওয়ার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা এই বিষয়টি আরো বুঝতে পারবা। তো দেখো 1.1, দ্য রোজ কল দ্য কুইন অফ ফ্লাওয়ার্স। এর বাংলা অর্থ করো গোলাপকে ফুলের রানী বলা হয়। তো দেখো এখানে সাবজেক্ট কি, দ্য রোজ। তো দেখো গোলাপ কিন্তু নিজেকে নিজে ফুলের রানী বলে না, দেখো এখানে সাবজেক্ট কিন্তু নিজেকে ফুলের রানী বলে না, সুতরাং প্যাসিভ ভয়েসে করতে হবে। আর দেখো গোলাপকে কিন্তু এখনো ফুলের রানী বলা হয়, অর্থাৎ যেহেতু কাজটি বর্তমান সুতরাং তোমাদেরকে am is are এর মধ্যে সাবজেক্ট অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো এখানে কি, দ্য রোজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হয় ইজ, আই থাকলে বসাতে হয় am, আর বাদ বাকি ক্ষেত্রে বসাতে হয় আর। তো দেখো এখানে কি আছে, দ্য রোজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং বসাতে হবে ইজ, এরপরে মূল ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, কল এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি কল্ড। তো এখানে অ্যান্সার হবে ইজ কল্ড, দেখো একদম ইজি। এরপরে দেখো 1.2, ইংলিশ ইজ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড।
ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়। তো দেখো ইংলিশ কিন্তু নিজে কাজ করে না, নিজে কিন্তু কথা বলে না, তাকে বলা হয়। অর্থাৎ সাবজেক্ট নিজে নিজে কাজ করতেছে না, প্যাসিভ ভয়েসে করতে হবে। আর দেখো ইংরেজিতে সারা বিশ্বে কিন্তু এখনো কথা বলা হয়, অর্থাৎ বর্তমান। ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তোমাদেরকে বসাতে হবে ইজ, ইজ বসালাম। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। তো দেখো এখানে কি আছে, স্পিক। স্পিকের পিপি কি? স্পিকের পিপি হলো স্পোকেন। তো এখানে অ্যান্সার হবে ইজ স্পোকেন। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 1.3, দ্য ম্যান হ্যাং ফর মার্টার। এর বাংলা অর্থ হলো লোকটিকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। তো দেখো এই লোকটি, অর্থাৎ লোকটি দ্য ম্যান, ইনি কিন্তু নিজে নিজে হত্যা করেনি, তাকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল, অর্থাৎ অন্য কেউ তাকে ফাঁসি দিয়েছে। সুতরাং প্যাসিভ ভয়েসে করতে হবে। আর দেখো এই লোকটিকে কিন্তু ইতিমধ্যে ফাঁসি দেওয়া হয়েছিল, অর্থাৎ অতীত। সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াস অথবা ওয়্যার। এখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন বসাতে হবে ওয়াস। এখানে দা ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বসাতে হবে ওয়াস। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। তো এই মূল ভার্বের পিপি করে দিলাম। তো এখানে অ্যান্সার হবে ওয়াস হ্যাংড। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার চলে যাব 2.1 এ। 2.1টি দেখো, লাস্ট নাইট দ্য স্টুডেন্টস ব্র্যাকেটে টেল টু ভকেট দ্য হল। এর বাংলা অর্থ করো। এর বাংলা অর্থ হলো গত রাতে ছাত্রদের হল খালি করে দিতে বলা হয়েছিল। তো দেখো ছাত্ররা, এখানে সাবজেক্ট কি? দা স্টুডেন্টস, ছাত্ররা। তো ছাত্ররা কিন্তু নিজে নিজে হল খালি করেনি, তাদেরকে হল খালি করতে বলা হয়েছিল। যেহেতু বলা হয়েছিল অর্থাৎ অতীত, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াস অথবা ওয়্যার। তো দেখো দা স্টুডেন্টস হলো প্লুরাল, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়্যার। তো ওয়্যার বসালাম। এরপরে দেখো টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? টোল্ড। তো এখানে অ্যান্সার হবে ওয়্যার টোল্ড। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। 2.2, ইউ ব্র্যাকেটে পানিশ ইয়েস্টারডে ফর ইউর ডিসঅনেস্টি। এর বাংলা অর্থ হলো তোমাকে গতকাল তোমার অসততার জন্য শাস্তি দেওয়া হয়েছিল। তো দেখো এখানে সাবজেক্ট হলো ইউ। তো দেখো ইউ কিন্তু নিজে নিজেকে শাস্তি দেয়নি, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। সুতরাং এটি প্যাসিভ ভয়েসে করতে হবে। আর দেখো এটি কিন্তু ইতিমধ্যে, অর্থাৎ গতকাল তাকে শাস্তি দেওয়া হয়েছিল, অর্থাৎ অতীত। সুতরাং বসাতে হবে ওয়াস অথবা ওয়্যার। তো দেখো এখানে আছে ইউ, ইউ এর সাথে কখনো ওয়াস বসে না। হি শি ইট নেম এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে ওয়াস, আর বাদ বাকি ক্ষেত্রে বসাতে হয় ওয়্যার। তো দেখো এখানে হি শি ইট নেম নাই, সুতরাং এখানে তোমাদেরকে ওয়্যার বসাতে হবে। এরপরে দেখো পানিশ, পানিশের পিপি হলো পানিশড। তো এখানে অ্যান্সার হবে ওয়্যার পানিশড। তো এবছর রাইট ফর্ম অফ ভার্ব উইথ প্যাসিভ ভয়েস, এখান থেকে একটি রাইট ফর্ম অফ ভাষার সম্ভাবনা অনেক অনেক বেশি। তোমরা অবশ্যই এটি মনোযোগ সহকারে পড়ে পরীক্ষা দিতে যাবা। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটি দেখো, সিকুয়েন্স অফ টেন্স। তো দেখো তোমাদের এত কিছু মনে রাখতে হবে না, যেহেতু সময় কম, তাই তোমাদেরকে শর্টকাট ভাবে শিখিয়ে দিই। কোন বাক্যের মধ্যে যদি তোমরা দ্যাট দেখো, কোন বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে, দ্যাট এই ওয়ার্ডটি থাকে, তাহলে বুঝতে হবে সেটি সিকুয়েন্স অফ টেন্স। কোন বাক্যের মধ্যে দ্যাট থাকলে, আর ওই বাক্যটির মধ্যে যদি বিফোর অথবা অলরেডি থাকে, বিফোর অথবা অলরেডি থাকলে আনসার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি বাক্যটির মধ্যে বিফোর অথবা অলরেডি না থাকে, তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস ফর্ম। আমি আবার বলি, কোন বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে, কোন বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে, তাহলে বুঝতে হবে সেটি সিকুয়েন্স অফ টেন্স। আর সেই বাক্যটির মধ্যে যদি বিফোর অথবা অলরেডি থাকে, তখন অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। আর যদি বিফোর আর অলরেডি না থাকে, তখন অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। 3.1টি দেখো, তাহলে বুঝতে পারবা। হি সেড দ্যাট, হি সেড দ্যাট হি মিট হার বিফোর। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে? বিফোর আছে। যেহেতু এই বাক্যের মধ্যে বিফোর আছে, বিফোর থাকলে আনসার লিখতে হবে কি হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম হ্যাড। তো দেখো এখানে কি আছে? মিট, মিট এর পিপি কি? তো দেখো
মিটের বিপি হলো মিট, এমইটি, অর্থাৎ 3 নম্বর ভার্বের ফর্ম। তো এখানে অ্যান্সার হবে হ্যাড মিট। আর কেন এটি সিকোয়েন্স অফ টেন্স? কারণ হলো এই বাক্যটির মধ্যে দ্যাট আছে, দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। পরেরটি দেখো, সেলিনা said that she already finished all her course। তো দেখো এখানে কি আছে? দ্যাট আছে। কোন বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি কোন বাক্যের মধ্যে বিফোর অথবা অলরেডি থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম হ্যাড, যেহেতু এই বাক্যের মধ্যে কি আছে? অলরেডি আছে। এরপরে ভার্বের পিপি করতে হবে। তো দেখো এখানে ফিনিশড এর পিপি ফিনিশডেই করা আছে, সুতরাং এখানে আর পরিবর্তন করা যাবে না। এখানে অ্যান্সার হবে হ্যাড ফিনিশড। কিন্তু এখানে বাক্যটি সঠিক হবে না। কোন বাক্যের মধ্যে যদি অলরেডি থাকে তাহলে অলরেডি কি অবশ্যই সাহায্যকারী ভার্ব অর্থাৎ হ্যাডের পরে বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হ্যাড অলরেডি ফিনিশড। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 4.1টি দেখো, হি said that he go to Sylhet the next day। তো দেখো এখানে কি আছে? দ্যাট আছে। দ্যাট থাকলেই বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে দেখো যদি বিফোর অথবা অলরেডি না থাকে তাহলে আনসার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। সূত্র থেকে বসালাম উড, যে ভার্বটি আছে সে ভার্বটি থাকবে। এখানে আনসার হবে উড গো। একদম সহজ রুলস। পরেরটি দেখো, করিম said that he go home next week। তো দেখো এখানে কি আছে? দ্যাট আছে। কোন বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে যদি বিফোর অথবা অলরেডি না থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। সূত্র থেকে বসাবো উড, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে উড গো। 4.3 নম্বরটি দেখো, হি হোপ দ্যাট হি গেট দ্য ফার্স্ট প্রাইজ। তো দেখো এখানে কি আছে? দ্যাট আছে। আর দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। তো দেখো এই বাক্যের মধ্যে বিফোর এবং অলরেডি নাই, সুতরাং অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। সূত্র থেকে বসালাম উড, এবং যে গেট ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে উড গেট। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। গত বছর সিকোয়েন্স অফ টেন্স থেকে একটি প্রশ্ন এসেছিল, এ বছর সিকোয়েন্স অফ টেন্স থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা 100%। তো বুঝতেই পারতেছো এই রুলসটি এবং প্র্যাকটিসগুলো তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। এবার চলে যাব 3 নম্বর। 3 নম্বর টেকনিকটি দেখো, কন্ডিশনাল সেন্টেন্স। তো অনেককে দেখবা কন্ডিশনাল সেন্টেন্সের ব্যাপক রুলস পড়ায়, তোমাদের মাথা একদম নষ্ট করে ফেলে। তো ফলশ্রুতিতে তোমরা কন্ডিশনাল সেন্টেন্সের কোনোই মার্ক পাও না। তো আজকে আমি তোমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্সকে একদম সহজ করে শিখিয়ে দিব। তো দেখো, কখন বুঝবো বাক্যটি কন্ডিশনাল সেন্টেন্স? তো যদি বাক্যের শুরুতে কি থাকে? ইফ থাকে। বাক্যের শুরুতে যদি ইফ থাকে অথবা হ্যাড থাকে, বাক্যের শুরুতে ইফ অথবা হ্যাড থাকলে বুঝতে হবে সেই বাক্যটি কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখো, যদি ভার্বের পাস্ট ফর্ম, তো দেখো ভার্বের পাস্ট ফর্ম কি? ওয়ারও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, হ্যাটও ভার্বের পাস্ট ফর্ম। কোন ওয়ার্ডের সাথে ইডি যুক্ত করলেও সেটি পাস্ট ফর্ম হয়। ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হবে উড বেস, অর্থাৎ উডের পরে যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বটি বসাতে হবে। এরপরে দেখো হ্যাট, হ্যাটের পরে অবশ্যই কি থাকতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকতে হবে। হ্যাটের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। আর দেখো কোনো বাক্যের মধ্যে যদি হ্যাড থাকে, এরপরে সাবজেক্ট থাকে, এরপরে ভার্বের পিপি থাকে, তখন অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো দেখো তোমাদের যদি এতটুকু বুঝতেও সমস্যা হয়, তারপরে আমি তোমাদেরকে আর একটু শর্ট করে দিই। যদি বাক্যের শুরুতে কি থাকে? ইফ অথবা হ্যাড। ইফ অথবা হ্যাড কিন্তু থাকতেই হবে বাক্যের শুরুতে। ইফ এবং হ্যাড থাকতেই হবে বাক্যের শুরুতে। যদি ইফ এবং হ্যাড না থাকে, ইফ অথবা হ্যাড না থাকলে সেটি কিন্তু সিকোয়েন্স অফ টেন্স হবে না। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন বসাতে হবে উড বেস। এরপরে দেখো, যদি হ্যাডের পরে ভার্বের পিপি থাকে, হ্যাটের পরে যদি ভার্বের পিপি থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। একদম শর্টকাট রুলস। তো তোমরা এই শর্টকাট রুলসটিকু মনে রাখো কন্ডিশনাল সেন্টেন্সের। কন্ডিশনাল সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো? বাক্যের শুরুতে হয় ইফ থাকবে, না হলে হ্যাড থাকবে। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন বসাতে হবে
উড বেস। আর যদি হ্যাডের পরে ভার্বের পিপি থাকে তখন অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো এক্সাম্পল যাই তাহলে বুঝতে পারবা। 5.1 দেখো, ইফ হি কেম, ইফ হি কেম আই গো। তো দেখো ইফ আছে, সুতরাং বুঝতে পারতেছে এটি কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখো এখানে কেম আছে, ভার্বের পাস্ট ফর্ম। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে বসাবো উড, এরপরে যে ভার্বটি থাকবে সেটি রাখতে হবে। এখানে অ্যান্সার হবে উড গো। 5.2 দেখো, ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ। তো দেখো এখানে কি আছে, ইফ আছে, ইফের পরে কি আছে, হ্যাড আছে। ইফের পরে যদি শুধু হ্যাড থাকে, এর পরে যদি ভার্বের পিপি না থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে উড বেস। তো সূত্র থেকে বসালাম উড, এরপরে যে টাইপ সে টাইপটি ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে উড টাইপ। পরেরটি দেখো, ইফ ইউ টেক মেডিসিন ইউ উড গেট কিওর। তো দেখো এখানে কি আছে, উড প্লাস ভার্ব আছে। যদি উড প্লাস ভার্ব থাকে তাহলে সামনে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তার কি করতে হবে, পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে টেক, টেকের পাস্ট ফর্ম কি, টেকের পাস্ট ফর্ম হলো টুক। তো এখানে অ্যান্সার হবে টুক। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এগুলো আমি একদম সহজ ভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এরপরটি দেখো, ইফ আই ওয়ার এ কিং আই হেল্প দ্য পোর। তো দেখো এখানে ইফ আছে, ইফ থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। তো এখানে দেখো ওয়ার আছে, ভার্বের পাস্ট ফর্ম। যেহেতু আমি এখানে কিন্তু ব্র্যাকেটে লিখে দিয়েছিলাম ওয়ার অথবা শুধু হ্যাড। তো দেখো এখানে ওয়ার আছে, ওয়ার থাকলে কি করতে হবে, উড প্লাস ভার্বের বেস বসাতে হবে। সূত্র থেকে বসালাম উড, আর হেল্পটি হেল্প ঠিক থাকবে। তো এখানে অ্যান্সার হবে উড হেল্প। পরেরটি দেখো 5.5, ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি ইউ পাস দ্য এক্সাম। তো দেখো এখানে কি আছে, হ্যাড আছে, হ্যাডের পরে ভার্বের পিপি আছে, স্টাডিড অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তো দেখো হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে কি করতে হবে, অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম উড হ্যাভ পাস, পাসের পিপি কি পাস্ট। তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ পাস্ট। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার পরে চলে যাব 6.2 এ। দেখো, ইফ হি হ্যাড হেল্প মি আই হেল্প হিম। তো দেখো এখানে ইফ আছে, তাহলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখো এখানে হ্যাড আছে, হ্যাডের পরে পিপি আছে হেল্প। সুতরাং অ্যান্সার লিখতে হবে, হ্যাডের পরে ভার্বের পিপি থাকলে অ্যান্সার লিখতে হয় উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম উড হ্যাভ, হেল্পের পিপি কি, হেল্পের পিপি হলো হেল্প। তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হেল্প। পরেরটি দেখো 6.3, হ্যাড আই বিন এ রিচ ম্যান আই হেল্প দ্য পোর। তো দেখো এখানে কি আছে, হ্যাড আছে, হ্যাডের পরে ভার্বের পিপি আছে বিন। হ্যাডের পরে যদি ভার্বের পিপি থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম উড হ্যাভ, হেল্প আছে, হেল্পের পিপি কি, হেল্পের পিপি হলো হেল্প। তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হেল্প। আশা করি তোমরা কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে পেরেছো। এবার চলে যাব টেকনিক 4-এ। 4 নম্বর টেকনিকটি দেখো, 4 নম্বরটি হলো কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব মানে কি, নিজান্ত ক্রিয়া। তো দেখো সাবজেক্টের পরে যদি মেক, হেল্প, লেট, মেক, হেল্প, লেট থাকে, এরপরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। পরেরটি দেখো, সাবজেক্টের পরে যদি গেট অথবা গেটস অথবা গট থাকে, এরপরে ব্যক্তি থাকলে টু প্লাস ভার্বের বেস বসাতে হবে। সাবজেক্টের পরে যদি গেট অথবা গেটস অথবা গট থাকে, এরপরে যদি বস্তু থাকে তাহলে তোমাদেরকে ভার্বের পিপি করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আমি আবার বলি, কজেটিভ ভার্ব হিসাবে মেক, হেল্প, লেট এবং গেট ব্যবহৃত হয়। মেক, হেল্প, লেট থাকলে এরপরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম করতে হয়। তো দেখো গেট, গেটস, গট, এরপরে ব্যক্তি থাকলে টু প্লাস ভার্বের বেস করতে হয়। এরপরে দেখো গেট, গেটস অথবা গট, এরপরে বস্তু থাকলে ভার্বের পিপি করতে হয়। 7 নম্বরটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। 7 নম্বরে দেখো, she will not let you enter in the classroom। তো দেখো এখানে কি আছে, লেড আছে। যেহেতু লেড আছে, লেড হলো পজিটিভ ভার্ব, লেডের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম করতে হয়। তো ইন্টারের বেস ফর্ম কি, ইন্টারের বেস ফর্ম হলো ইন্টার। তো এখানে অ্যান্সার হবে ইন্টার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 8 নম্বরটি দেখো, মাই মাদার গড এ মেইড। তো দেখো এখানে কি আছে, গড আছে, পজিটিভ ভার্ব।
এরপরে কি আছে এ মেট পার্সন আছে, তো গডের পরে যদি পার্সন থাকে, গডের পরে পার্সন থাকলে ব্যক্তি থাকলে টু প্লাস ভার্বের বেস বসাতে হয়, সূত্র থেকে বসাবো টু। এরপরে দেখো আছে ডু, ডু এর বেস ফ্রম ডু, তো এখানে অ্যান্সার হবে টু ডু দ্য হাউস হোল্ড অ্যাক্টিভিটিস। পরেরটি দেখো আই গড দ্য প্যারাগ্রাফ ট্রান্সলেট, তো দেখো এখানে গড আছে, গড কি পজিটিভ ভার্ব। এরপরে যদি ব্যক্তি না থাকে, দেখো এটি কিন্তু দ্য প্যারাগ্রাফ কিন্তু ব্যক্তি নয়, তাহলে কি করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো দেখো ট্রান্সলেট, ট্রান্সলেটের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ট্রান্সলেটেড, এখানে অ্যান্সার হবে ট্রান্সলেটেড। আশা করি তোমরা পজিটিভ ভার্বও বুঝতে পেরেছো। এবার চলে যাব 5 নম্বর টেকনিক। এই 5 নম্বর টেকনিক থেকে গত বছর তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তো দেখো বাক্যের মধ্যে যদি উড দ্যাট থাকে তাহলে উত্তরে লিখতে হবে কুড প্লাস ভার্বের বেস, আর বাক্যের মধ্যে যদি লেস থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে শুড প্লাস ভার্বের বেস। এই রুলসটি প্রায় পরীক্ষার মধ্যে চলে আসে। উড দ্যাট থাকলে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্ব, আর লেস থাকলে লিখতে হবে শুড প্লাস ভার্ব। তো এক্সাম্পলে যাই, উড দ্যাট শি কাম হেয়ার টুডে, তো দেখো এখানে কি আছে উড দ্যাট আছে, উড দ্যাট থাকলে আনসার লিখতে হবে কুড প্লাস ভার্ব, সূত্র থেকে বসাবো কুড, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে, এখানে আনসার হবে কুড কাম। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 10.2টি দেখো উড দ্যাট আই এন্টার দ্য রুম, তো দেখো এখানে কি আছে উড দ্যাট, কোন বাক্যের মধ্যে উড দ্যাট থাকলে আনসার লিখতে হবে কুড প্লাস ভার্ব, সূত্র থেকে বসালাম কুড। এরপরে দেখো আছে ইন্টার, ইন্টার ভার্বটি ঠিক থাকবে, এখানে আনসার হবে কুড ইন্টার। আশা করি এটিও বুঝতে পেরেছো। 10.3টি দেখো ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন, তো এখানে কি আছে দেখো লেস্ট আছে, কোন বাক্যের মধ্যে লেস্ট থাকলে আনসার লিখতে হবে শুড প্লাস ভার্ব, সূত্র থেকে বসালাম শুড। এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে, এখানে আনসার হবে শুড মিস। পরেরটি দেখো রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন, তো দেখো এখানে লেস্ট আছে, লেস্ট থাকলে কি লিখতে হবে শুড বসাতে হবে, শুড প্লাস ভার্ব, তো যে ভার্বটি থাকবে সে ভার্বটি বসাতে হবে, এখানে আনসার হবে শুড মিস। মোট কথা হলো কোন বাক্যের মধ্যে উড দ্যাট থাকলে তোমরা কুড এর পরে যে ভার্বটি দেওয়া থাকবে সেটি বসাবা, আর যদি লেস্ট থাকে বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে তাহলে তোমরা সূত্র থেকে বসাবা শুড, এরপরে যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বটি বসিয়ে দিবা। এবার চলে যাব টেকনিক 6 নম্বর টেকনিকটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেন্টেন্সের ওয়ার্ড দেখে উত্তর লেখার কৌশল বা টেকনিক। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি ইয়াস্টারডে, উইশ, ফেন্সি, সিন্স, শুধুমাত্র সিন্স, লাস্ট প্লাস টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। আমি আবার বলি, yesterday, wish, ফ্রেন্ডশি, সিন্স, লাস্ট প্লাস টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তারপরে দেখো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, ইভার, নেভার যদি থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি কোনো বাক্যের মধ্যে শুধুমাত্র হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো দেখো ফর অথবা সিন্স, ফর অথবা সিন্স এর পরে যদি সময়ের উল্লেখ থাকে তখন অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এরপরে দেখো বিফর অথবা আফটার অথবা অ্যাজ দো অথবা অ্যাজ ইট। আমি আবার বলি এই রুলসটি খুব ইম্পর্টেন্ট, গত বছর এখান থেকে একটি প্রশ্ন এসেছিল। বিফর অথবা আফটার অথবা অ্যাজ দো অথবা অ্যাজ ইট, এগুলো যদি কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো আই ফেন্সি, আই টার্ন ফেল, তো দেখো এখানে কি আছে ফেন্সি আছে, ফেন্সি থাকলে ব্র্যাকেটে যে ওয়ার্ডটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো টার্ন এর পিপি হলো অর্থাৎ টার্ন এর পাস্ট পার্টিসিপল হলো টার্নড, তো এখানে অ্যান্সার হবে টার্নড। 12.2টি দেখো আই ড্রিম এ ব্যাড ড্রিম লাস্ট নাইট, কোন বাক্যের মধ্যে যদি লাস্ট প্লাস টাইম থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে ড্রিম, ড্রিম এর পাস্ট ফর্ম কি ড্রিমড, তো এখানে অ্যান্সার হবে ড্রিমড। 12.3টি দেখো ইট ইজ হাই টাইম শি চেঞ্জ হার হ্যাবিট, তো দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে
তাহলে যে ব্র্যাকেটে যে ওয়ার্ডটি দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। সেন্স এর পাস্ট ফর্ম হলো সেন্সড, তো এখানে অ্যান্সার হবে সেন্সড। 12.4টি দেখো, 5 years have passed since he left the country। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি শুধুমাত্র সিন্স থাকে, কোনো বাক্যের মধ্যে যদি শুধুমাত্র সিন্স থাকে, তাহলে ব্র্যাকেটে যে ওয়ার্ডটি দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে আছে লিপ, লিপের পাস্ট ফর্ম কি? লিপের পাস্ট ফর্ম হলো ল্যাপ্ট, তো এখানে অ্যান্সার হবে ল্যাপ্ট। পরেরটি দেখো 13 নম্বর, আই নট ইয়েট ফিনিশ দ্য ওয়ার্ক। তো কোনো বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে, দেখো কোনো বাক্যের মধ্যে কি থাকে? ইয়েট থাকে। তো দেখো এই বাক্যটির মধ্যে কি আছে? ইয়েট আছে। কোনো বাক্যের মধ্যে যদি ইয়েট থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। তো যেহেতু এই বাক্যের মধ্যে ইয়েট আছে সুতরাং তোমাদেরকে নিতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। তো এখন প্রশ্ন হলো কোথায় হ্যাভ বসবে এবং কোথায় হ্যাজ বসবে। তো দেখো এখানে আছে আই, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি শি ইট নেম হয় তখন বসাতে হবে হ্যাজ, আর বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হ্যাভ। তো দেখো আই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সুতরাং তোমাকে বসাতে হবে হ্যাভ। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এখানে আছে ফিনিশ, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিনিশড। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে, কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে নটকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। তো দেখো এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে হ্যাভ, তো হ্যাভের পরে নট বসালাম, আর ইয়েট থাকলে ইয়েটকে নট এর পরে বসাতে হয়। এখানে অ্যান্সার হবে হ্যাভ নট ইয়েট ফিনিশড। এখন প্রশ্ন হলো যদি এই বাক্যের মধ্যে নট না থাকতো তাহলে তোমরা কি করতে? তাহলে নটকে বাদ দিতা, দিয়ে ইয়েটকে তখন সাহায্যকারী ভার্বের পরে বসাতে হতো, তখন অ্যান্সার হতো হ্যাভ ইয়েট ফিনিশড। আশা করি বুঝতে পেরেছো। 13.2টি দেখো, হি বাই এ কার রিসেন্টলি। কোন বাক্যের মধ্যে রিসেন্টলি থাকলে অ্যান্সার লিখতে হয় হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। তো দেখো এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসাতে হয় হ্যাজ। এরপরে দেখো বাই, বাই এর পিপি কি? বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বট, তো বাই এর পিপি করলাম বট। আর যদি কোনো বাক্যের মধ্যে রিসেন্টলি থাকে রিসেন্টলিকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়, তো সাহায্যকারী ভার্বের পরে বসিয়ে দিয়েছি। এখানে অ্যান্সার হবে হ্যাজ রিসেন্টলি বট। 13.3 নম্বরটি দেখো, দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাংকস। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে এরপরে ব্র্যাকেটে যে ওয়ার্ডটি দেওয়া থাকবে তার পিপি করতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। তো দেখো এখানে কি আছে? ওভারফ্লো, ওভারফ্লো এর পিপি কি? ওভারফ্লোট। তো এখানে অ্যান্সার হবে ওভারফ্লোট। 14.1টি দেখো, দে লার্ন ইংলিশ ফর 7 days। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি ফর অথবা সিন্স, ফর অথবা সিন্স প্লাস টাইম থাকে, কোন বাক্যের মধ্যে ফর অথবা সিন্স প্লাস টাইম থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে কি আছে? ফর প্লাস টাইম আছে, ফর প্লাস টাইম আছে। তো দেখো এখানে আছে দে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন বসাতে হবে হ্যাজ বিন। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো হলো হি শি ইট নেম, যেহেতু এখানে দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় সুতরাং বসাতে হবে হ্যাভ বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো এখানে আছে লার্ন, তো লার্নের সাথে কি করবো? আইএনজি যুক্ত করে দিলাম, লার্নের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল লার্নিং। তো এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লার্নিং। এবার চলে যাব 14.2 দেখো, ইট ব্র্যাকেটেড টু রেইন সিন্স মর্নিং, ইট ব্র্যাকেটেড টু রেইন সিন্স মর্নিং। তো এই বাক্যের মধ্যে কি আছে? সিন্স প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে যদি সিন্স প্লাস টাইম থাকে তখন অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসাতে হয় হ্যাজ বিন। তো আমি এখানে হ্যাজ বিন বসালাম। এরপরে দেখো ব্র্যাকেটে টু থাকলে টুডিকে বাদ দিতে হবে এবং এরপরে যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে ভার্ব হিসেবে দেওয়া আছে রেইন, তো রেইনের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল রেইনিং। এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন রেইনিং। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 15.1 নম্বরে। দেখো, দ্য পেশেন্ট ব্র্যাকেটে টু ডাই বিফোর দ্য ডক্টর কেম। তো কোনো বাক্যের মধ্যে যদি বিফোর অথবা আফটার অথবা অ্যাজ দো অথবা অ্যাজ ইফ থাকে তখন অ্যান্সার লিখে দিবা হ্যাড প্লাস ভার্বের পিপি। তো দেখো সূত্র থেকে বসালাম হ্যাড, এরপরে ভার্বের পিপি করতে হবে। তো দেখো এখানে কি আছে? ডাই,
ডাই এর পিপি কি, ডাই এর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডাইড, তো এখানে অ্যান্সার হবে হ্যাড ডাইড। আর টু থাকলে টুটিকে তুলে দিতে হবে, তো এখানে অ্যান্সার হবে হ্যাড ডাইড। এবার চলে যাব 15.2 এ। 15.2 দ্য বেল র্যাং আফটার হি রিচ দ্য কলেজ। তো দেখো এই বাক্যের মধ্যে আফটার আছে, আফটার থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র দেখে বসালাম হ্যাড, এরপরে দেখো রিচ, রিচ এর পিপি কি রিচড, তো এখানে অ্যান্সার হবে হ্যাড রিচড। পরেরটি দেখো 15.3 হি টকড অ্যাজ ইফ হি নো এভরিথিং। তো দেখো এখানে কি আছে, অ্যাজ ইফ আছে, কোন বাক্যের মধ্যে যদি অ্যাজ ইফ থাকে, কোন বাক্যের মধ্যে অ্যাজ ইফ থাকলে অ্যান্সার লিখতে হবে কি হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র দেখে বসালাম হ্যাড, এরপরে দেখো এখানে আছে নো, নো এর পিপি কি, নো এর পিপি হলো নন, তো এখানে অ্যান্সার হবে হ্যাড নন। আশা করি তোমরা এই রুলসটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব আর একটি রুলে। তো দেখো হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ওয়াজ অথবা ওয়্যার মূল ভার্বের সাথে আইএনজি যোগ। কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে তোমাদেরকে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবা। দেখো হোয়াইল দে প্লে ক্রিকেট দ্য রেইন কেম। তো দেখো হোয়াইলের পরে সাবজেক্ট আছে দে, হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে অ্যান্সার লিখতে হবে ওয়াজ অথবা ওয়্যার মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে সাবজেক্ট কি দে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হতো ওয়াজ, যেহেতু দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় সুতরাং বসাতে হবে ওয়্যার, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে কি আছে প্লে, প্লের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল প্লেইং। তো এখানে অ্যান্সার হবে ওয়্যার প্লেইং। এখন প্রশ্ন হলো তোমাদের পরীক্ষা যদি হোয়াইলের পরে দে না থাকে, হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে, হোয়াইলের পরে সাবজেক্ট না থাকলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। দেখো হোয়াইলের পরে যেহেতু সাবজেক্ট নাই তখন তোমাদের কি করতে হবে, হতো প্লের সাথে আইএনজি যুক্ত করতে হতো, তখন অ্যান্সার হয়ে যেত শুধু প্লেইং। আশা করি এটি বুঝতে পেরেছো। পরেরটি দেখো উই গো দেয়ার টুমোরো। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি টুমোরো থাকে তাহলে তোমাকে সেটি ফিউচার ইনডিফিনিট করতে হবে, আর ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে তোমরা সর্বদা উইল বসাবা, এরপরে যে ভার্বটি থাকবে সে ভার্বটি বসিয়ে দিবা। এখানে অ্যান্সার হবে উইল গো, কিন্তু তোমরা যদি এখানে শ্যাল গো দাও তাহলেও সঠিক হবে। এবার চলে যাব 6 নম্বরে। 6 নম্বর টেকনিক। এই টেকনিক থেকে প্রতি বছর একটি করে প্রশ্ন পরীক্ষায় কমন আসে। কোন বাক্যের মধ্যে উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প বা ক্যান নট বাট, উইথ এ ভিউ টু, বি, বি বলতে আমি স্যার, এর অথবা গেট ইউজ টু, অর্থাৎ বি এর পরে কি থাকবে ইউজ টু থাকবে, অথবা গেটের পরে ইউজ টু থাকবে। যদি শুধু ইউজ টু থাকে তাহলে কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে হবে, কিন্তু বি অথবা গেটের পরে যদি ইউজ টু থাকে তখন তোমাদেরকে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। প্রিপজিশন, প্রিপজিশন গুলো কি কি, অন, অফ, ফ্রম, উইদাউট। পজিটিভ কেস, পজিটিভ কেস গুলো কি, মাই, হিজ, ইয়োর, আওয়ার, দেয়ার, হার, রহিমস, অর্থাৎ নামের সাথে অ্যাপোস্ট্রফি এস। সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্যবিহীন হয়, অর্থাৎ কোনো উদ্দেশ্য না বোঝায়। হোয়াইলের পরে যদি ভার্ব থাকে, একটু আগে যেটি তোমাদেরকে বললাম, হোয়াইলের পরে যদি শুধু ভার্ব থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। আর বাক্যের শেষে যদি কোনো ভার্বে ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে তার সাথে সাধারণত আইএনজি যুক্ত করতে হয়। 16.1টি দেখো উড ইউ মাইন্ড। তো দেখো উড ইউ মাইন্ড এর পরে ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, তো হ্যাভ এর সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে যাবে হ্যাভিং। এখানে অ্যান্সার হবে হ্যাভিং। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। এবার চলে যাব 16.2 এ। 16.2টি দেখো I went to new market with a view to buy a new shirt। তো কোনো বাক্যের মধ্যে with a view to থাকলে এরপরে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো এখানে কি আছে, বাই, বাই এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে বাইং। এখানে অ্যান্সার হবে বাইং। 16.3টি দেখো উই মাস্ট ইনভেন্ট দ্য ওয়েস অফ ইনক্রিজ আওয়ার ওয়েলথ এগেইন। তো দেখো এখানে অব আছে, অব হলো প্রিপজিশন, প্রিপজিশনের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আমি এখানে আইএনজি যুক্ত করে দিলাম, এখানে অ্যান্সার হবে ইনক্রিজিং। এবার চলে যাব 16.4 এ। 16.4 নম্বরটি দেখো
আই স টু বয়েজ সুইম ইন দ্য পন্ড। এর বাংলা অর্থ হলো আমি দেখলাম দুজন বালককে পুকুরে সাঁতার কাটতেছে। তো দেখো এই বাক্য দ্বারা কিন্তু কোনো উদ্দেশ্য বোঝায়নি। তোমরা মনে রাখবা কোনো বাক্যের মধ্যে যদি দুইটি ভার্ব থাকে, দেখো এখানে একটা স ভার্ব এবং পরে দেখো সুইম ভার্ব, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে সুইমিং। এখানে অ্যান্সার হবে সুইমিং। এবার চলে যাব 16.5-এ। শি কেম টু কলেজ রান। আমি বলেছি সাধারণত কোন রাইট ফর্ম অর ভার্বের ক্ষেত্রে যদি ব্র্যাকেটটি ওয়ার্ডের শেষে দেওয়া থাকে তখন তোমরা সিম্পলি সেই ওয়ার্ডটির সাথে আইএনজি যুক্ত করে দিবা। তো রানের সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যায় রানিং। এবার চলে যাব 16.6-এ। আই ডু নট লাইক হিজ কেম হেয়ার। তো দেখো এখানে হিজ হলো কি পজিটিভ কেস। হিজ হলো পজিটিভ কেস। পজিটিভ কেসের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো এখানে আছে কাম, কামের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে যাবে কামিং। প্রতি বছর টেকনিক 6 থেকে একটি রাইট ফর্ম অর ভার্ব হুবহু কমন চলে আসে। এবার চলে যাব 7 নম্বর টেকনিকে। 7 নম্বর টেকনিকটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এস যুক্ত ভার্ব বসাতে হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এস মুক্ত ভার্ব বসাতে হবে। তো দেখো প্রিপজিশন along with as well as যুক্ত বাক্যের আগের অংশ সাবজেক্ট হয়। তো তোমাদেরকে এত কিছু একটাও মনে রাখতে হবে না, জাস্ট তোমরা এতটুকু মনে রাখো। বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে যদি ওয়ান, ইজ, দ্য কালার, দ্য কোয়ালিটি, মেনি এ, দ্য এজেন্ডা, নাইদার, হি, চ্যারিটি, এ পেয়ার, ওয়াকিং, 50 মাইলস, দ্য ক্যাপ্টেন, দ্য ফ্রুটস, দ্য আরাবিয়ান নাইটস, যে কোনো বইয়ের নাম, স্লো অ্যান্ড স্টেডি, এগুলো থাকে তাহলে বুঝতে হবে এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। আর সাবজেক্ট হিসাবে যদি এগুলো থাকে, ব্র্যাকেটে বি থাকলে অ্যান্সার লিখবা ইজ, ব্র্যাকেটে হ্যাভ থাকলে অ্যান্সার লিখবে হ্যাজ, এবং ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করে দিবা। আমি আবার বলি, ওয়ান, ইজ, দ্য কালার, দ্য কোয়ালিটি, মেনি এ, দ্য এজেন্ডা, নাইদার, হি, চ্যারিটি, এ পেয়ার, ওয়াকিং, 50 মাইলস, দ্য ক্যাপ্টেন, দ্য ফ্রুটস, দ্য আরাবিয়ান নাইটস, এগুলো হলো সিঙ্গুলার সাবজেক্ট। যদি কোনো বাক্যের মধ্যে এগুলো দেওয়া থাকে, ব্র্যাকেটে বি থাকলে অ্যান্সার হবে ইজ, ব্র্যাকেটে হ্যাভ থাকলে অ্যান্সার হবে হ্যাজ, এবং ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। এবার এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা এই রুলসটি ভালো মতো বুঝতে পারবা। তো দেখো এক্সাম্পলে চলে যাই। 17.1টি দেখো, ওয়ান কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। তো দেখো ওয়ান অফ দ্য পেন্স বি ব্ল্যাক। তো আমি বলেছি ওয়ান যদি কোন বাক্যের মধ্যে দেওয়া থাকে, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। দেখো বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ, এখানে অ্যান্সার হবে ইজ। 17.2টি দেখো, দ্য কালার অফ হিজ আইস বি ব্লু। তো দেখো দ্য কালার কি সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ব্র্যাকেটে যদি বি থাকে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। এবার চলে যাব 17.3-এ। এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতা। এ পেয়ার হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ, এখানে অ্যান্সার হবে এ পেয়ার অফ শুজ ইজ অন দ্য টেবিল। এবার চলে যাব 17.4-এ। 17.4টি দেখো, 50 মাইলস, ব্র্যাকেটে বি এ লং ডিস্টেন্স, 50 মাইলস। 50 মাইলস কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ব্র্যাকেটে যদি বি থাকে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ, এখানে অ্যান্সার হবে ইজ। 17.5 নম্বরটি দেখো, দ্য আরাবিয়ান নাইটস, ব্র্যাকেটে বি মাই ফেভারিট বুক। দ্য আরাবিয়ান নাইটস একটি বইয়ের নাম, অর্থাৎ এটি সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ, এখানে অ্যান্সার হবে ইজ। পরেরটি দেখো, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল হ্যাভ গট এ প্রাইজ। তো দেখো ইজ হলো সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ব্র্যাকেটে যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভ কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে হ্যাজ, এখানে অ্যান্সার হবে হ্যাজ। এবার চলে যাবো 18.2-এ। 18.2 নম্বরটি দেখো, নাইদার অফ দ্য বয়েজ, ব্র্যাকেটে টু হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক। তো নাইদার আছে, নাইদার হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে হ্যাভ থাকলে হ্যাভ কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে হ্যাজ, এবং টু কে তুলে দিতে হবে, এখানে অ্যান্সার হবে হ্যাজ। পরেরটি দেখো, চ্যারিটি বিগিন অ্যাট হোম। তো দেখো চ্যারিটি সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডটির সাথে এস যুক্ত করতে হবে। তো আমি এখানে একটি অতিরিক্ত
এস যুক্ত করে দিলাম, হয়ে যাবে বিগিনস। 19.2টি দেখো, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ সোল্ডার্স ব্র্যাকেটে ফিল টায়ার্ড। তো দেখো অ্যালং উইথ এর আগের অংশ হয় সাবজেক্ট, দ্য ক্যাপ্টেন। দ্য ক্যাপ্টেন হলো সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হয়, ফিলের সাথে এস যুক্ত করে দেব, হয়ে যাবে ফিলস। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। প্রতি বছর সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট থেকে একটি রাইট ফর্ম অফ ভার্ব 100% তোমরা কমন পাবা। এবার চলে যাব সাবজেক্ট যদি প্লুরাল হয় আর ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে আর। আমি আবার বলি, সাবজেক্ট যদি প্লুরাল হলে ব্র্যাকেটে বি থাকলে অ্যান্সার লিখতে হবে আর। তো দেখো দ্য স্টুডেন্টস বলতে অনেকগুলো শিক্ষার্থী বুঝিয়েছে, সাবজেক্টটি কি প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে আর, এ আর ই, এখানে অ্যান্সার হবে আর। ফুল বাক্যটি হবে দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ আর ডিসিপ্লিনড। পরেরটি দেখো দা পোরের বাংলা অর্থ হলো গরিবেরা, এটি কিন্তু প্লুরাল, এখানে অনেকগুলো গরিবকে বোঝানো হয়েছে। ব্র্যাকেটে যদি বি থাকে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে আর, এবং টু থাকলে টু কে তুলে দিতে হবে, এখানে অ্যান্সার হবে দা পোর আর বর্ন টু সাফার। পরেরটি দেখো দ্য রিচ এর বাংলা অর্থ কি ধনীরা। তো দেখো দ্য রিচ বলতে বোঝা দা ধনীরা। তো দেখো দ্য রিচ কিন্তু প্লুরাল সাবজেক্ট, এখানে কিন্তু অনেকগুলো ধনীকে বুঝিয়েছে, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে আর, এখানে অ্যান্সার হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে 7 কলেজ 0 to Hero 70 পেজের শর্টকাট সাজেশন উত্তর সহকারে। তো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের প্রশ্ন প্যাটার্নের যে প্রশ্নগুলো কমন আসে সেগুলো কিন্তু ভিন্ন ধরনের। তোমাদের প্রশ্ন কাঠামোর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কাঠামোর তেমন কোনো মিল নাই, তাই তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস 7 কলেজের জন্য আলাদা সাজেশন তৈরি করেছে, যার পিডিএফ এর বর্তমান মূল্য রেখেছি মাত্র 200 টাকা। যারা 7 কলেজ 0 to Hero শর্টকাট সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে এসএমএস করে লিখবা 7 কলেজ। তো দেখো এই সাজেশনটি 7 কলেজের জন্যই তৈরি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে 0 to Hero শর্ট নোট 2025, যার পেজ সংখ্যা মাত্র 70টি। তোমাদেরকে পড়তে হবে মাত্র 35টি পেজ। অনার্স ইংরেজিতে পাস মার্ক তোলার মহা ঔষধ, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 12 জানুয়ারি 2025। মাত্র 2 থেকে 3 দিন পড়লেই পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তো দেখো তোমাদের জন্য এই সাজেশনটি রকিবুল 24 পাবলিকেশনস থেকে প্রকাশ করা হয়েছে। তো দেখো এই সাজেশনটির এটি হলো টেবিল অফ কন্টেন্ট। তো তোমরা এখান থেকে টেবিল অফ কন্টেন্ট টুকু দেখে নাও। তো তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাদের জন্য যেভাবে সাজেশনটি সাজিয়েছি তোমরা 2 থেকে 3 দিন পড়লেই কভার করতে পাবা এবং ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 100% কমন পাবা। আমি তোমাদের বিগত সালগুলোতেও সাজেশন দিয়েছিলাম, যার ভিডিও লিংক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে যাচাই করে নিতে পারো রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন 7 কলেজে কতটুকু কমন পড়ে। দেখো ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য জাস্ট এতটুকু তোমাদেরকে পড়তে হবে। দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের মাত্র 2 থেকে 3 দিনেই সময় লাগবে, এর বেশি সময় লাগার কথা না। আর রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন 100% তোমরা কমন পাবা। এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দেই। তো দেখো তোমরা রকিবুল 24 পাবলিকেশনের 0 to Hero 7 কলেজের এই সাজেশনটির মধ্যে কি পাবা? তোমরা প্রতিটি আইটেমের এভাবে রিটেন পার্টের ফর্মুলা পাবা, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয়। যেমন দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি সিবি রাইটিং এর স্ট্যান্ডার্ড ফর্মুলা। এভাবে তোমরা সিবি রাইটিং এর স্ট্যান্ডার্ড ফর্মুলা পাবা, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয়। যতগুলো রিটেন পার্ট আছে
সকল রিটেন পার্টের এভাবে সাজানো আছে। এরপরে তোমরা টপ 3 টপ 2 অর্থাৎ এরপরে তোমরা টপ সাজেশনের অ্যান্সারও পেয়ে যাবা। এভাবে তোমাদের যতগুলো রিটেন পার্ট আছে সব রিটেন পার্টগুলোর এভাবে সাজানো হয়েছে। এবার আমি তোমাদেরকে গ্রামার পার্টের কিছু অংশ দেখিয়ে দেই কিভাবে গ্রামার পার্টগুলো সাজানো হয়েছে। তো দেখো এখানে বলা আছে মাত্র 40টি WS কোশ্চেন পড়লে পাসে 5 মার্ক, 100% গ্যারান্টি। তো দেখো একদম সহজ রুলস এর মাধ্যমে এগুলো সাজানো আছে, ব্যাখ্যা সহকারে রুল সহকারে দেওয়া আছে, এর বাইরে প্রশ্ন আসার কোনোই সম্ভাবনা নাই। এরপরে তোমাদেরকে রাইট ফর্ম অর ভার্বের কিছু অংশ দেখাই। দেখো রাইট ফর্ম অর ভার্বগুলো একদম সহজ রুলস এবং টেকনিক দিয়ে সাজানো আছে, যেগুলো তুমি একবার পড়লেই কভার করতে পারবা এবং এখান থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে দেখো আর্টিকেলস, আর্টিকেলস এর তোমরা শর্টকাট রুলস পাবা, যে রুলস গুলো দেখতেছো একদম সহজ ভাবে তুমি একবার পড়লেই কভার করতে পারবা এবং এর প্র্যাকটিস গুলো কিন্তু দিয়ে দেওয়া আছে। এরপরে দেখো তোমাদেরকে কারেকশন টুকু দেখিয়ে দেই। দেখো কারেকশনে একদম সহজ ভাবে সাজানো আছে, যেগুলো থেকে তুমি 100% কমন পাবা এবং একবার পড়লে এগুলো কভার করতে পারবা। এভাবে তোমাদের যতগুলো গ্রামার আইটেম আছে সে গ্রামার আইটেম গুলো সাজানো আছে, তুমি মাত্র 2 দিন পড়লেই কভার করতে পারবা এবং তুমি যদি এই সাজেশনটির 35টি পেজ পড়ে যাও আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি কখনোই ফেল করবা না, তুমি 100% পাস করে আসবা। এই জিরো টু হিরো শর্টকাট সাজেশনের সাথে তোমাদেরকে বিগত সালের যে 7 কলেজের প্রশ্নগুলো এসেছিল তার সমাধান সহ আর একটি PDF একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে। তাই আর দেরি না করে তুমি যদি অনার্স ইংরেজি নিয়ে অনেক টেনশনে থাকো তাহলে রকিবুল 24 পাবলিকেশনের 7 কলেজ জিরো টু হিরো শর্টকাট সাজেশনটি নিতে পারো। তোমরা যারা যারা এই সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা 7 কলেজ। এই PDFটি তুমি চাইলে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারো অথবা মোবাইলে দেখে দেখেও কিন্তু পড়তে পারবা।